একই রক্ত, একই ছাদ। তবুও দুই বোনের ভাগ্য ছিল আকাশ আর পাতাল। বড় বোন তানিয়ার রূপে গ্রাম মুগ্ধ, আর ছোট বোন রূপা ছিল সবার অবহেলার পাত্রী। কিন্তু এক অমাবস্যার রাতে এক আশ্চর্য খবর নিয়ে ঘরে ফিরলেন তাদের বৃদ্ধ পিতা সনাতন। এমন এক খবর যা দুই বোনের জীবনকে এক রহস্যময় মোড় এনে দাঁড় করালো। ওরে বিমলা, আজ রাজবাড়িতে কি কাণ্ড হয়েছে জানো? সেনাপতি মশাইয়ের নজর পড়েছে আমাদের তানিয়ার ওপর। তিনি বলছিলেন তানিয়ার মতো রূপবতী মেয়ে নাকি রাজপ্রাসাদের শোভা বাড়ানোর যোগ্য। বলো কি গো, সেনাপতির নজরে পড়েছে? তাহলে কি আমাদের তানিয়ার সেনাপতির বাড়ির বড় বউ হবে? আমাদের সব দুঃখ তাহলে ঘুচবে। আহা, অত সহজ নয়। সেনাপতি মশাই একটা মোক্ষম কথা বলেছেন। বললেন রূপ থাকলেই হয় না, তার জন্য উপযুক্ত আভিজাত্যও লাগে। আমাদের মতো গরিবের মেয়েকে তিনি ঘরের বউ করবেন কিনা তা নিয়ে তার মনে সংশয় আছে। বাবা, তুমি একটুও চিন্তা করো না। সেনাপতি তো দূরের কথা, রাজকুমারও একদিন আমার রূপে মুগ্ধ হবে। এই সৌন্দর্য দিয়েই আমি যা চাই তা অর্জন করব। দেখবে, একদিন এই দারিদ্র্য আমাদের জীবন থেকে মুছে যাবে। এদিকে রূপা এক গ্লাস গুড় মেশানো শরবত নিয়ে বাবার কাছে আসে। বাবা, আপনি মাঠ থেকে আসলেন, এই রোদে আপনার মুখটা একদম শুকিয়ে গেছে। এই নিন ঠান্ডা জল, এটা এক নিঃশ্বাসে খেয়ে নিন তো, আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। রেখে দে তোর জ্ঞান দেওয়া। তুইও না রূপা, একটু তো দিদির থেকে শিখবি তো। সব সময় ঘরের কোণে পড়ে থাকিস, তোকে দেখলে কারোর ভক্তি হয় না। দিদির মতো একটু বুদ্ধি আর তেজ যদি তোর থাকতো তবে আমার চিন্তা কম হতো। মুখ চাতু যা হয়েছে হয়েছেই, অন্তত দিদির মতো একটু সেজে থাকতে পারিস না? বাবা, মানুষ কত চেষ্টাই করুক না কেন, ভাগ্যের লেখনের বাইরে তো কিছু পাওয়া যায় না। সময়ের আগে আর ভাগ্যের চেয়ে বেশি কিছু পাওয়া যায় না বাবা। ভগবান যা লিখে রেখেছে সেটাই হবে। থাক থাক, তোর ওই ভাগ্যের দোহাই আর শুনতে চাই না। ভাগ্যের উপর ভরসা করলে আজ আমি এই ভাঙা কুড়ে ঘরে বসে থাকতাম না। যা এখান থেকে, নিজের কাজ হরগে। বাবার কঠিন কথায় রূপার বুকটা কেঁপে উঠল। তবু সে কিছু বলল না। সবাই ধীরে ধীরে সরে গেল, কিন্তু তানিয়া থামল না। রূপাকে ছোট করার সুযোগ সে হাতছাড়া করতে চাইল না। হ্যাঁ হ্যাঁ, কি রে রূপা, বাবার সামনে ওভাবে সেবা করে চাটুকারিতা করার চেষ্টা করে কোনো লাভ হচ্ছে কি? দেখলি তো, বাবা তোকে একটুও পছন্দ করেন না। কেন বৃথা চেষ্টা করিস বাবার নজরে পড়ার? তোর মতো সাধারণ মেয়েকে বাবা কোনোদিন গুরুত্ব দেবে না। আমি বাবার সেবা করি কারণ সেটা আমার দায়িত্ব। উনি আমাকে বকুন বা ভালোবাসুন, আমার কর্তব্য আমি করেই যাব। এর মধ্যে কোনো স্বার্থ নেই। তোর ওই আদর্শ আর দায়িত্ব তোকে সারা জীবনেই অভাবের মধ্যেই আটকে রাখবে। তুই আসলে হিংসে করিস আমাকে, কারণ আমি সুন্দরী আর তুই কুৎসিত, তাই না? তুই জানিস রতনবাবু আমাকেই পছন্দ করেছেন। দিদি, আমি হিংসা করি না, আমি শুধু চাই তুমি যেন ভালো থাকো। কিন্তু মনে রেখো দিদি, অহংকার মানুষকে খুব বেশি দূরে নিয়ে যায় না। রূপ একদিন শুকিয়ে যায়, কিন্তু গুণ থেকে যায়। পরদিন সকালে ফুল তুলতে জঙ্গলে গিয়েই তারা থমকে দাঁড়ালো। সামনে একটি গাছের ডালে বসে আছে অস্বাভাবিক বড় অদ্ভুত এক পাখি। চোখ দুটো স্থির, যেন ওদেরই দিকে তাকিয়ে আছে। রূপা, ওই দেখ কি অদ্ভুত সুন্দর একটা পাখি। আমি বড়দের কাছে শুনেছি এই বনে এক মায়াবী পাখি থাকে যে মানুষের কপাল দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে। চল তো, আমার রাজকপাল নিয়েও কি বলে একবার শুনি। ওহে মায়াবী পাখি, শুনেছি তুমি নাকি মানুষের ভাগ্য বলে দিতে পারো। আমার হাত তো দেখার দরকার নেই, আমার চেহারা দেখেই বলো তো আমার ভাগ্যে কি লেখা আছে। আমি তো জানি আমি কোনো বড় রাজ্যের রানী হব, তবুও তোমার মুখ থেকে সেটা শুনতে চাই। তানিয়া, তোমার রূপের চকমকানি অনেক, কিন্তু মনের আয়নাটা বড় ঝাপসা। তোমার ভাগ্যের রেখাগুলো উজ্জ্বল ঠিকই, কিন্তু সেগুলোর ওপর অহংকারের এক কালো ছায়া পড়ছে।
মনে রেখো রাজকন্যা, রূপ আর বুদ্ধি দিয়ে সম্পদ পাওয়া যায়, কিন্তু দম্ভ থাকলে সেই সম্পদ বালির বাঁধের মতো ধসে পড়ে। যদি নিজের এই অহংকার ত্যাগ না করো, তবে তোমার অর্জিত করা সম্পদও তোমার কাছে থাকবে না। পাখি হয়ে এত বড় কথা! আমার রূপ আর বুদ্ধি আছে বলেই তো আমি গর্ব করি। তুমি তো দেখি শুধু ভয় দেখাতে জানো। আচ্ছা, এবার এই কালো মেয়েটার ভাগ্য বলো তো। ও তো সারাক্ষণ কপাল আর পরিশ্রম নিয়ে পড়ে থাকে। ওর ভাগ্যে কি কোনোদিন সুখ জুটবে? বেশ বলছি, অদ্ভুত, বড়ই অদ্ভুত। মা রূপা, তোমার এই শান্ত চোখ আর ধৈর্যই তোমাকে একদিন এমন এক শিখরে নিয়ে যাবে যা কেউ কল্পনাও করতে পারবে না। তোমার এই বিশ্বাস আর সঠিক বিচার বুদ্ধি তোমার আসল সম্পদ। তোমার ভাগ্য পাথরের মতো শক্ত আর বলশালী মা। পাখি ভাই, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? এই রূপার মতো কুৎসিত মেয়ে বড় হবে? আমি বাজি ধরে বলতে পারি ও সারা জীবন এই অভাবের মধ্যেই মরে যাবে। ভাগ্য শুধু সুন্দরীদের জন্য হয়, রূপাদের জন্য নয়। ভাগ্য কার সাথে আছে তা শুধু সময় আর সঠিক সিদ্ধান্তই বলে দেয়। আমি তোমাদের এক কঠিন ধাঁধা জিজ্ঞেস করব। যে উত্তর দিতে পারবে সে পাবে এক জাদুকরী আশীর্বাদ। তোমরা কি তৈরি? পাখি ভাই, আমি আমার ভাগ্যের উপর সন্তুষ্ট। আমার কোনো জাদু বা আশীর্বাদের প্রয়োজন নেই। যা হওয়ার তাই পরিশ্রমেই হবে। যদি পরীক্ষা নিতে যাও, আমি ভয় পাই না। চুপ কর রূপা, তুই চিরকাল বোকা থেকে গেলি। পাখি ভাই, তুমি তোমার ধাঁধা বলো। আমি এই পলাশপুর গ্রামের সব থেকে বুদ্ধিমতী মেয়ে, আমি অবশ্যই উত্তর দেব। তবে শোনো মন দিয়ে, সব সময় তোমার সামনে থাকি কিন্তু দেখা যায় না। আমি তোমাকে বড় করি, আবার আমি তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাই। তলোয়ারের থেকেও বেশি শক্তিশালী আমি, কিন্তু আমাকে ছোঁয়া যায় না। মানুষ আমায় কাটতে চায়, কিন্তু ধরা আমার অসাধ্য। বলো, আমি কে? তানিয়া কিছুক্ষণ ভেবে জয়ের হাসি হেসে বলল, আরে, এ তো অতি সহজ। এই ধাঁধার উত্তর হলো সময়। সময় সব সময় সামনে চলে, কিন্তু দেখা যায় না। সময় মানুষকে বড় করে আর শেষ বয়সে মৃত্যুর দিকে নেয়। লোকে বলে সময় কাটছে না, কিন্তু সময়কে কেউ কোনোদিন ধরতে পারেনি। তোমার বুদ্ধি প্রখর তানিয়া, উত্তর সঠিক। এই নাও আমার শরীরের একটি জাদুকরী পালক, যা পাথরের মতো শক্ত। এটি দিয়ে তুমি যে কোনো সাধারণ জিনিসকে একবারই সোনা বানিয়ে ফেলতে পারবে। কিন্তু মনে রেখো, সুযোগ মাত্র একবারই পাবে। অপব্যবহার করলে এর ফল হবে ভয়াবহ। তানিয়া সেই জাদুকরী পালকটি নিয়ে অহংকারের সাথে বাড়িতে ফিরে সব কথা জানালো। অভাবী বাবা গগনপাল সোনার কথা শুনে খুশিতে নাচতে লাগলেন, কিন্তু রূপার মনে পাখির সেই সাবধানবাণী বারবার বাজতে লাগলো। আরে বাহ বাহ, আমার মা জননী দেখ কেমন রাজকপাল নিয়ে ফিরেছে। আয় মা, আমার বুকে আয়। তোকে দেখে আজ আমার দু চোখ জুড়িয়ে গেল। আর ওদিকে দেখ, অলক্ষণে রূপাটাকে দেখ। ও যদি ধাঁধাটার উত্তর দিতে পারত, তবে আজ আমাদের ঘরে দুটো জাদু পাথর থাকত। কপাল কুড়ে মেয়ে আমার, একটা অপদার্থের 1 নম্বর মূর্খ তুই। তোকে কত বুঝিয়েছি তানিয়ার থেকে কিছু শেখ, কিন্তু তোর ওই মগজে গোবর ছাড়া আর কিছু নেই। বাবা, আমি তো আগেই বলেছি, আমি নিজের ভাগ্যের ওপর বিশ্বাসী। যা আমার হবার তা ঠিকই আমি পাবো। তবে দিদির যে পালকটা পেয়েছে সেটা নিয়েও আমি আনন্দিত। বড় বড় কথা বলিস না তো রূপা। যদি আগে পালকটা তোর হাতে পড়তো, তুই তো প্রথম ধাপেই উত্তর ভুল করে সব মাটি করে দিতিস। তুই যে দিদির দয়ায় বেঁচে আছিস, এটা মনে রাখিস। গগনপাল অস্থির হয়ে পড়লেন। তিনি ভাবছিলেন কিভাবে পালকটি ব্যবহার করলে সব থেকে বেশি সোনা পাওয়া যায়। ওরে আমার বুদ্ধিমতী মা, এবার আমায় বলতো মা, এই পাথরটা দিয়ে আমরা কোন জিনিসটা ছোঁয়াবো? এমন কিছু করতে হবে যাতে আমরা এক রাতেই এই তল্লাটের সব থেকে বড় লোক হয়ে যেতে পারি। বল মা, তোর মাথায় কি বুদ্ধি খেলছে? বাবা, আমি সব ভেবে নিয়েছি। পালকটি তো মাত্র একবারই ছোঁয়ানো যাবে। তাই আপনি এক কাজ করুন, বাড়ির যত ভাঙাচোরা আসবাবপত্র, পুরনো লোহা লক্কর আছে, সব আজই বাজারে বিক্রি করে দিন।
সেই টাকা দিয়ে যত বেশি পারেন তামার মুদ্রা বা কয়েন জোগাড় করুন। তারপর সব কয়েন একটা বড় লোহার সিন্দুকে ভরুন। আমি যখন জাদু পালক দিয়ে সিন্দুকটা ছোঁয়াবো, তখন ভেতরে থাকা হাজার হাজার কয়েন সব একসাথে খাঁটি সোনায় পরিণত হবে। আহা, কি বুদ্ধি, কি বুদ্ধি! আমার মেয়ের মাথায় যেন স্বয়ং সরস্বতী বাস করেন। মেনকা, শুনলে তো, আমাদের দুঃখের দিন শেষ। আমি এখনই বাজারে যাচ্ছি সব বিক্রি করতে। গগন পাল তৎক্ষণাৎ বাড়ির সামান্য কিছু সম্পদ বিক্রি করে বাজার থেকে বস্তা ভর্তি করে কয়েন নিয়ে এলেন। তারপর সেই বড় সিন্দুকটি তানিয়ার সামনে রাখা হল। তানিয়া খুব সাবধানে কাঁপা কাঁপা হাতে জাদু পালকটি বের করল এবং সিন্দুকের গায়ে স্পর্শ করল। হে জাদুকরি পালক, আমার ইচ্ছা মতো এই সিন্দুক এবং এর ভেতরের প্রতিটি বস্তুকে সোনায় বদলে দাও। মুহূর্তের মধ্যে ঘরটি রঙিন মায়াবী আলোয় ভরে উঠল। জাদু পালকটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সিন্দুকের ঢাকনা খুলতেই সোনার চাকচিক্যে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। হাজার হাজার মুদ্রা এখন খাঁটি সোনার। সোনা, সব সোনা! আমি আর গরিব নেই মেনকা, আমি এখন এই গ্রামের রাজা। তানিয়া, তুই আমাদের ভাগ্য গড়ে দিলি মা। নজর না লাগুক আমার বেটির ওপর। গগনপাল রূপার দিকে তাকিয়ে তেড়ে গেলেন। খবরদার রূপা, তুই এই সিন্দুকের ধারে কাছে আসবি না। এই সব সোনা তানিয়ার, তোর এই সোনায় কোনো অধিকার নেই। তুই দিদির দয়ায় থাকবি আর দিদির সেবা করবি, বুঝেছিস? রূপা কোনো উত্তর না দিয়ে নীরবে সেখান থেকে চলে গেল। কয়েক মাসের মধ্যেই গগনপালের ভোল বদলে গেল। জীর্ণ কুটির ভেঙে তৈরি হল এক বিশাল অট্টালিকা। তিনি এখন পলাশপুর গ্রামের প্রধান মহাজন, শত শত বিঘা জমির মালিক। একদিন গগন যখন তার রাজকীয় বারান্দায় বসে তামাক টানছিলেন, তখন সেই জমিদার তার ছেলে রতনকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। কেমন আছো গগন ভাই? আমার কথা মনে আছে তো? আমি বলেছিলাম তোমার মেয়ে তানিয়াকে আমার খুব পছন্দ, কিন্তু তখন তুমি অভাবী ছিলে বলে আমি দ্বিধায় ছিলাম। আজ তুমিও আমার মতো প্রভাবশালী, তাই আমি আমার ছেলে রতনের জন্য তানিয়ার হাত চাইতে এসেছি। আরে জমিদার মশাই, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আমার তানিয়াও এখন রাজকন্যা। এই বিয়েতে আমার পূর্ণ মত আছে। খুব ধুমধাম করে আমি আমার মেয়ের বিদায় দেব। জমিদার চলে যাওয়ার পর রূপা বাবার কাছে এসে দাঁড়াল। তার চোখে এক দুশ্চিন্তার ছায়া। বাবা, আমি জানি আপনি আমার কথা শুনবেন না, তবুও বলছি, এ বিয়েটা কি দেওয়া ঠিক হবে? জমিদার আগে দিদিকে ফিরিয়ে দিয়েছিলেন, আজ দিদির রূপ দেখে নয়, আপনার সোনার সিন্দুক দেখে হাত বাড়িয়ে দিয়েছেন। লোভের উপর ভিত্তি করে কি কোনো সুখ পাওয়া যায় বাবা? তোর পেটে তো বিদ্যে নেই, কিন্তু মুখে বড় বড় কথা ঠিকই আসে। কতবার বলেছি আমাদের বড়দের ব্যাপারে নাক গলাবি না। তুই স্রেফ হিংসে করছিস যে তোর দিদি এত বড় ঘরের বউ হচ্ছে। যা এখান থেকে, ফালতু পরামর্শ দিবি না। সত্যি রূপা, তোর হিংসে দেখে আমার হাসি পায়। জমিদার নিজে আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন, আর তুই সেটা সইতে পারছিস না? তুই পালো বলে কি কারুর ভালো সহ্য হয় না তোর? দিদি, আমি তোমার নিজের বোন, আমি কেন তোমাকে হিংসা করব? আমি শুধু তোমার মঙ্গলের কথা ভাবি। আমায় ভুল বোঝো না তুমি। মঙ্গলের কথা তোকে ভাবতে হবে না। আমি সুন্দরী, আমি বুদ্ধিমতী। রণজয়ের সাথে আমার জড়ি একদম ঠিক। তুই বরং নিজের ভাগ্য নিয়ে একটু বেশি চিন্তা কর। কয়েকদিন পর মহা সমারোহে তানিয়া আর রণজয়ের বিয়ে হয়ে গেল। তানিয়া সোনার গয়নায় মোড়া হয়ে জমিদারের প্রাসাদে চলে গেল। বাড়িতে রয়ে গেল শুধু রূপা আর তার বাবা মা। দিন কাটতে লাগল। একদিন মেনকা গগনকে বললেন রূপার বিয়ের কথা ভাবতে। হ্যাঁ গো, তানিয়া তো সুখে ঘর করছে, এবার রূপার কি হবে? ওর তো বয়স বাড়ছে, ওর জন্য কি কোনো পাত্র দেখবে না? আরে পাগল হলে নাকি মেনকা? তানিয়ার মতো রাজকপাল কি সবার থাকে? রূপার জন্য কে আসবে? এক তো দেখতে কুৎসিত, তার উপর আবার বুদ্ধি নেই। ওর কপালে তো জাদু পাথর জোটেনি, তবে রাজপুত্র জুটবে কোত্থেকে? ও বাড়িতেই পড়ে থাকবে। রূপা দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল। তার বুক ফেটে কান্না এলো। সে নীরবে ঘর থেকে বেরিয়ে সেই গভীর বনের দিকে পা বাড়াল।
বনের এক নির্জন পুকুর পাড়ে বসে সে কাঁদতে লাগল। মা গো, আমার কি কোনো দোষ ছিল? কেন বাবা, কেন আমায় অত ঘৃণা করেন? আমার ভাগ্যে কি শুধু অবহেলায় লেখা আছে? হঠাৎ রূপা শুনতে পেল ঝুপির আড়ালে ধস্তাধস্তির শব্দ। সে সাবধানে এগিয়ে দেখল এক সুদর্শন যুবক মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাঁচাও, আমাকে কে আছো, বাঁচাও, বাঁচাও। রূপা মাটিতে পড়ে থাকা একটা লাঠি তুলে নিয়ে দৌড়ে গেল জানোয়ারটার দিকে। তাকে এভাবে তেড়ে আসতে দেখে জন্তুটি ভয় পেয়ে জঙ্গলের ভেতর ছুটে পালালো। ভয় পাবেন না আপনি, আপনাকে আমি মরতে দেব না। আপনি একটু শক্ত করে ধরুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। রূপা নিজের সমস্ত শক্তি দিয়ে সেই অচৈতন্য যুবককে কাঁধে নিয়ে টেনে হিচড়ে কোনো মতে নিজের বাড়ির উঠোনে এসে পৌঁছালো। এ কি রে রূপা, কোত্থেকে এই রক্তমাখা জ্যান্ত মরাটাকে ধরে নিয়ে এলি? আমাদের শান্ত বাড়িতে এসব কি বিপদ শুরু করলি তুই? বাবা, আমি শুধু জানি মানুষটা মরতে বসেছিল, তাকে বাঁচানো আমার ধর্ম। আর ওই হিংস্র পশুটা ওর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আমি যদি না থামাতাম তবে আমাকেও শেষ করে দিত। ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন বাবা। গগনপাল কোনো মতে একজন বৈদ্য ডেকে আনলেন। বৈদ্য যুবকটিকে পরীক্ষা করে কিছু ওষুধি দিলেন এবং সতর্ক করে দিলেন যে একটু অবহেলা করলেই এর প্রাণ চলে যেতে পারে। রূপা খাওয়া দাওয়া ভুলে দিন রাত যুবকটির শিয়রে বসে সেবা করতে লাগল। কয়েকদিন পর যুবকটির জ্ঞান ফিরলে রূপা তাকে জল খাইয়ে নাম জিজ্ঞেস করল। ধন্যবাদ, আমার নাম আদিত্য। এক দস্যু পথে আমাকে আক্রমণ করেছিল। তুমি না এলে হয়তো বাঁচতাম না। আমি সামান্য দিনমজুর, শহর থেকে ফিরছিলাম। ভয়ের কিছু নেই, তুমি এখন নিরাপদ। আগে ক্ষতটা সামলাও, তারপর সব কথা হবে। আদিত্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। রূপা তার সারল্য আর অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়ে মনে মনে তাকে ভালোবেসে ফেলল। কয়েকদিন পর আদিত্য যখন পুরোপুরি সুস্থ হল, তখন গগন পাল এসে তার সামনে দাঁড়ালেন। হ্যাঁ হ্যাঁ বাপু, অনেক তো হলো। আমার মেয়ে তোমায় জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছে। শুনলাম তুমি নাকি এক দিনমজুর। তা এখন তো শরীর ঠিক হয়েছে, এবার কবে নিজের পথ দেখবে? নাকি এখানেই আস্তানা গাড়ার ইচ্ছে আছে? আমি আজই চলে যেতাম বাবু, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে একটি প্রার্থনা আছে। আমি আপনার মেয়ে রূপাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই। আদিত্যের কথা শুনে গগন পাল অট্ট হাসিতে ফেটে পড়লেন। ঠিক সেই সময় তানিয়া আর তার স্বামী রণজয় জমিদারের বাড়ি থেকে সেখানে এসে উপস্থিত হলেন। তানিয়া সব শুনে রূপাকে বিদ্রূপ করতে শুরু করল। হাসালে রূপা, শেষ পর্যন্ত এক রাস্তার মজুরকে পছন্দ হলো তোর? বাবা, বিয়েটা দিয়ে দাও না। রূপার মতো কালো মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র তো আর জুটবে না। সারা জীবন দারিদ্র্যের মধ্যে কাটলে বুঝবি ভাগ্য কাকে বলে। হ্যাঁ, তানিয়া ঠিকই বলেছে। রূপার যা বুদ্ধি, তাতে এক মজুরি ওর যোগ্য। ঠিক আছে আদিত্য, আমি রূপাকে তোমার হাতে তুলে দিলাম। তবে মনে রেখো, আমার সম্পদ থেকে একটি কানাকড়িও তোমরা পাবে না। রূপা হাসি মুখে এই প্রস্তাব মেনে নিল। খুব সাধারণভাবে একটি মন্দিরে তাদের বিয়ে হলো। বিদায় বেলায় তানিয়া রূপার চোখের জলের তোয়াক্কা না করে তাকে নিয়ে ঠাট্টা করতে লাগল। রূপা নিঃশব্দে আদিত্যের হাত ধরে মিঠো পথে হাঁটা দিল। কিছু দূর যাওয়ার পর আদিত্য রূপাকে এক বিশাল প্রাসাদের তোরণদ্বারে নিয়ে এলো। আদিত্য, আমরা এখানে কেন এসেছি? এ তো রাজপ্রাসাদ। তখনই একদল সৈন্য ছুটে এসে আদিত্যের সামনে নতজানু হল। সেনাপতি আনন্দে চিৎকার করে উঠলেন, যুবরাজ আদিত্য দীর্ঘজীবী হোক। আমরা আপনাকে সারা রাজ্য খুঁজে বেড়িয়েছি যুবরাজ। যুবরাজ, তুমি এক সামান্য মজুর ছিলে না? রূপা, সত্যিটার লুকোতে পারছি না। আমি সাধারণ কেউ নই, আমি রাজকুমার আদিত্য। যে লোকটা আমাকে আক্রমণ করেছিল সে আমাদেরই বিশ্বাসঘাতক মন্ত্রী। সে আমার বাবাকে হত্যা করেছে, আমাকেও সরিয়ে দিতে চেয়েছিল।
তাই আমি ছদ্মবেশে বেরিয়েছিলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। জানতে চেয়েছিলাম আমার পরিচয় নয়, আমাকে মানুষ হিসেবে কেউ ভালোবাসে কিনা। তুমি আজ প্রমাণ করেছ তুমি রাজপাটের জন্য নয়, আমার প্রাণ বাঁচাতে এগিয়েছ। রূপা আর রাজকুমার আদিত্য যখন সৈন্য সামন্ত নিয়ে গগনপালের বাড়ির সামনে এসে দাঁড়ালেন, তখন পুরো গ্রামে শোরগোল পড়ে গেল। গগনপাল এবং তানিয়া ভয়ে কাঁপছিলেন। রূপা যখন নিজের জীবনের এই বিস্ময়কর সত্য সবার সামনে তুলে ধরল, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক অদ্ভুত মায়াবী আলোর ছটা নেমে এলো। সেই রঙিন আলোর মাঝখান থেকে উড়ে এলো সেই মায়াবী পাখিটি যাকে তারা বনে দেখেছিল। তানিয়া, তুমি অবাক হচ্ছ কেন? বনের সেই জাদুকরী পাখি আমি সেদিন তোমাদের দুজনেরই পরীক্ষা নিয়েছিলাম। তানিয়া, তুমি তোমার বুদ্ধি দিয়ে জাদু পাথর তো জিতেছিলে, কিন্তু সেই পাথরের শক্তি তুমি ধরে রাখতে পারোনি তোমার প্রচণ্ড অহংকারের জন্য। তোমার মনের কালি তোমার ভাগ্যকে গ্রাস করেছে। আর রূপা, তুমি সেদিন জাদুকরী পাথর চাওনি, চেয়েছিলে নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখতে। তুমি এই যুবকটিকে নিঃস্বার্থভাবে বাঁচিয়েছ এবং সেবা করেছ, অথচ জানতেই না যে সে একজন রাজকুমার। তোমার এই নিঃস্বার্থ সেবা আর ধৈর্যই আজ তোমাকে রাজপ্রাসাদের রানী বানিয়েছে। মনে রেখো, ভাগ্য তখনই সহায় হয় যখন মানুষের চরিত্র শুদ্ধ থাকে। কথাগুলো শেষ করার পর মায়াবী পাখিটি একটি অদ্ভুত স্বর্গীয় আলোয় চারপাশ আলোকিত করে আকাশের নীলিমায় মিলিয়ে গেল। গগনপাল আর তানিয়া দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তানিয়ার রূপের গর্ব যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। রূপা, মা, আমায় ক্ষমা করিস। আমি তোর কদর করতে জানিনি। আমি শুধু বাইরের রূপ আর সোনাদানা খুঁজেছি, কিন্তু তোর মনের ভেতরের সোনাটা আমি চিনতে ভুল করেছি। তোর বিশ্বাসই তোকে শ্রেষ্ঠ প্রমাণ করেছে। আমি ভেবেছিলাম বুদ্ধি আর রূপই সব, কিন্তু আজ বুঝলাম বোন, তোর মতো বড় হৃদয় না থাকলে ভাগ্যও সাথে থাকে না। আমি আমার হিংসে আর ভুলের জন্য তোর কাছে ক্ষমা চাইছি। রূপা তার বাবা মা আর দিদিকে ক্ষমা করে দিল। সে রাজকুমার আদিত্যের সাথে রাজপ্রাসাদে ফিরে গেল। পলাশপুর গ্রামে আজও সেই কালো মেয়ে রূপার গল্প বলা হয়, যে প্রমাণ করে দিয়েছিল যে সময়ের আগে আর ভাগ্যের বেশি কেউ কিছু পায় না ঠিকই, কিন্তু সত্য আর ধৈর্য থাকলে ভাগ্য একদিন মানুষের দুয়ারে নিজে এসে ধরা দেয়। কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।